বাংলায় শিল্পে ডাবল ইঞ্জিনের গতির কথা বলি। পুরুলিয়ায় আজ আমাদের নজর রয়েছে। কেন নজর রয়েছে? কারণ আজ পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রঘুনাথপুরে ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, অমিত মেটালিক্সের কারখানার ভূমি পুজো, 4,000 কোটি টাকা বিনিয়োগ, 5,000 প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। শিল্পে ডাবল ইঞ্জিনের গতিতে আজ নজর সকলের পুরুলিয়ায়। পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে আজ অমিত মেটালিক্সের ভূমি পুজো। কথা বলবো, ছবি দেখার চেষ্টা করব রঘুনাথপুরে ইস্পাত কারখানার যে ভিত্তিপ্রস্তর স্থাপন। ভেঙ্কটেশ্বর রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো রুমেলা, রাজ্যের শিল্পায়নের মানচিত্রে আজকে আরও একটি নতুন পালক যুক্ত হতে চলেছে। তুমি জানো যে রঘুনাথপুরে সেখানে অমিত মেটালিক্স 4,000 কোটি টাকা তারা বিনিয়োগে ইস্পাত শিল্পের নতুন পথ চলা তারা শুরু করছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হাত ধরেই আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই যে রঘুনাথপুর যেখানে নতুন শিল্প তৈরি হচ্ছে সেখানে তিনি আসবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর আগে তুমি জানো যে তৃণমূল জমানায় আমরা দেখেছি একের পর এক শিল্প বন্ধ হয়েছে, কিন্তু রাজ্যে পালাবদলের পর নতুন সরকার শিল্প বন্ধু বার্তা দেওয়ার পর অনেক উদ্যোগপতি রয়েছেন, তারা এই রাজ্যে নতুন করে শিল্প স্থাপনে আগ্রহী বা আস্থা প্রকাশ করছেন। এবং সেখানে একদিকে যেমন বিগত দিনে আমরা দেখেছিলাম যে তোলাবাজি কাটমানি সিন্ডিকেটের জেরে একাধিক শিল্প সংস্থা বন্ধ হয়ে গিয়েছিল, সেই শিল্পে খরা কাটাতেই নতুন সরকার তারা বিভিন্ন শিল্পবন্ধু বার্তা নিয়ে আসছে এবং সরকারের সেই শিল্পবন্ধু বার্তাতেই একে একে আমরা দেখেছি যে নতুন সরকারের হাত ধরে এর আগেও একাধিক শিল্প সংস্থা এ রাজ্যে বিনিয়োগ করেছে, তাদের শিল্প সম্প্রসারণ করেছে এবং আজকে রঘুনাথপুরে যে অমিত মেটালিক্স সেখানে তোমাকে আগেই বললাম 4,000 কোটি টাকা বিনিয়োগে একটি ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, যেটা এ রাজ্যে প্রথম ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, সেই স্টিল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর রাজ্যে স্থাপন হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। এই শিল্প সংস্থার মাধ্যমে 5,000 জন শ্রমিকের সরাসরি এই কাজে তারা এখানে যোগ দিতে পারবেন এবং আরও প্রচুর মানুষজন এখানে কিন্তু তারা কর্মসংস্থান পাবেন। সব মিলিয়ে বলা চলে আজকে রাজ্যের শিল্পায়নের মানচিত্রে একটি নতুন দিগন্তের সৃষ্টি হতে চলেছে। রঘুনাথপুর এর আগে তুমি জানো যে পিছিয়ে পড়া জেলা হিসেবে রঘুনাথপুর এবং পুরুলিয়া মানা যেত। সেই জায়গা দাঁড়িয়ে একদিকে জল প্রকল্পের উদ্বোধন, যেমন তুমি জানো যে পুরুলিয়ায় একাধিক জল প্রকল্প সেখানে সমস্যা ছিল, তারপরেই তিনি মানবাজার থেকে সোজা চলে আসবেন। আমি এখন যেখানে রয়েছি রঘুনাথপুর, সেখানে অমিত মেটালিক্স তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই মঞ্চ একেবারে পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছেন, যারা অনুষ্ঠানের যারা প্রধান অতিথি তারা আসতে শুরু করেছেন এবং মুখ্যমন্ত্রী আসার পরেই তিনি এখান থেকে কিন্তু অমিত মেটালিক্সের যে 4,000 কোটি টাকা বিনিয়োগের যে নতুন শিল্প ইস্পাত কারখানা ইন্টিগ্রেটেড শিল্প অর্থাৎ শিল্প বান্ধব এ রাজ্যে প্রথম এই ধরনের শিল্প সংস্থা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নজর থাক। এবং পুরুলিয়ায় আরো একটা দিকে আজ আমাদের নজর রয়েছে, শুধুমাত্র অমিত মেটালিক্স নয়, শুধুমাত্র ইস্পাত কারখানা নয়, পুরুলিয়ার 9টি ব্লকে পরিশ্রুত জল পৌঁছবে। অনেক জায়গায় জলের সমস্যায় পুরুলিয়ায়, রুখাশুকা পুরুলিয়ায় এবার জল প্রকল্প, জাইকার জল প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানবাজারে জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। সরাসরি চলে যাই, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, পুরুলিয়া একটা পিছিয়ে পড়া জেলা ভাবা হতো, কিন্তু সেই জেলা এবার শিল্পে এগোচ্ছে, সেই জেলায় পৌঁছে যাচ্ছে পরিশ্রুত জল। কি কর্মসূচি আজ রয়েছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছাবেন পুরুলিয়ার মানবাজার এলাকায় এবং এখান থেকেই জাইকা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে এই জল প্রকল্প চলছে। 2013 সালে এই প্রকল্পের সূচনা হয় এবং তারপর থেকে এই প্রকল্প দীর্ঘদিন ধরে তার বিভিন্ন কাজ করা হচ্ছিল, কিন্তু অবশেষে সেই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং এই যে জাইকা জল প্রকল্প তার মাধ্যমে পুরুলিয়ার যে জায়গাগুলিতে জলকষ্ট রয়েছে যা সমীক্ষা করা হয়েছিল, বিশেষ করে ভূগর্ভস্থ জল যেখানে পৌঁছায় না, যেখানে নেই, সেখানে এই জাইকা প্রকল্পের মাধ্যমে নলবাহিত জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, সেই কাজ এতদিন হচ্ছিল। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সূচনা করছেন তার মাধ্যমে পুরুলিয়ার 5টি ব্লকে কয়েক লক্ষ মানুষ এই নলবাহিত জল পেতে চলেছেন। এই জাইকা যে প্রকল্প তার জন্য জাইকা যেমন আর্থিক সহায়তা করেছে, অর্থাৎ রাজ্য সরকারকে ঋণ দিয়েছে, তেমনি কেন্দ্রীয় সরকারও এই প্রকল্পে আর্থিক সহায়তা করেছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরও এই প্রকল্পের আর্থিক সহায়তা দিয়েছে। মোট 1100 কোটি টাকারও বেশি টাকার এই প্রকল্পের যার আনুষ্ঠানিক পথ চলা আজ থেকে শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছাবেন পুরুলিয়ার মানবাজারে। ওকে।
আর এবার জ্যোতগৃহ হোটেলের কথায় আসি। শ্রাবণের শেষ সোমবার তারা ভেবেছিলেন যে তারা পুজো দেবেন, কিন্তু পুজো দেওয়ার হলো না। আগুনে ঝলসে মৃত্যু হলো 8 জনের। আর ঠিক যে প্রশ্ন এই মুহূর্তে জোরালো হচ্ছে, তাহলে এই এতগুলো মৃত্যুর, এতগুলো প্রাণ চলে যাবার দায় কার? তারা গিয়েছিলেন পুজো দিতে, তারাপীঠের হোটেলে উঠেছিলেন, ঘুমের মধ্যে ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু হলো এই 8 জনের। হোটেল মালিককে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ। ভোর 4:30 ঘটনা, রিসেপশনে আগুন, অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় একাধিক হাসপাতালে ভর্তি। শর্ট সার্কিট থেকে অনুমান যে আগুন লেগেছে, অনুমান এখনো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। সোমবার, শ্রাবণের শেষ সোমবার, তারাপীঠে পুণ্যার্থীর ঢল, আর তার মধ্যে জ্যোতগৃহ হোটেল বিদেশিনী। বাইরে থেকে আগুনের যেহেতু বন্ধ আছে, ধোঁয়া বা আগুনের যে লপটগুলো সেটা দেখা যাচ্ছিল না। কোনো ধোঁয়া দেখে কোনো একটা লোক খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে থানা এন্ড ফায়ার ব্রিগেড স্পটে পৌঁছায়। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। 11 জন যাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে, ওখান থেকে 2 জন প্রায় সুস্থ আছেন। 1 জনকে ট্রিটমেন্টের পরে ডাক্তারবাবু ডিসচার্জ দিয়েছেন, আর একজন ভদ্র মহিলা, ওনাকে ট্রিটমেন্টের জন্য উনি রিকোয়েস্ট করছিলেন একটা প্রাইভেট নার্সিং হোমে ওনাকে ওখানে পাঠানো হয়েছে। আর 2 জন চিকিৎসাধীন আছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক, ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। হোটেলের সামনে ঘিঞ্জি রাস্তা, আতঙ্কে সেই সময় হুড়োহুড়ি পৌঁছে যায়। আগুনের উৎসস্থলে পৌঁছতে হিমশিম খেতে হয় দমকলকে। আর এই ঘটনার পর সঙ্গত কারণে অনেকগুলো প্রশ্ন উঠছে। আগুনে ঝলসে আত্মমৃত্যুর দায় কার? আগুন লাগলে তো ফায়ার অ্যালার্ম বাজবে, কিন্তু সেটাও বাজেনি, এমনটা অভিযোগ উঠছে। ছাদের দরজা বন্ধ ছিল, কেন? ছাদের দরজা বন্ধ থাকায় তাই তো ধোঁয়া বেরোতে পারেনি। এমার্জেন্সি গেট সেটাও বন্ধ ছিল। রিসেপশন দিয়ে বেরোতে গিয়ে অনেকে অগ্নিদগ্ধ হয়েছেন। যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল না? যে অভিযোগগুলো উঠছে তাতে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই করছেন সাধারণ মানুষ। কথা বলবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, তারাপীঠে এত হোটেল, তারাপীঠে বহু পুণ্যার্থী তারা ভিড় করেন, প্রতিদিন ভিড় করেন, আর এই স্পেশাল ডেগুলোতে তো উপচে পড়ে ভিড়। অগ্নি নির্বাপন ব্যবস্থা তো যথাযথ রাখতে হয়, তা কি ছিল না? গাফিলতি কি ছিল? দেখা একেবারেই তদন্ত নেমে তো পুলিশের কাছে প্রাথমিক অনুমান এবং পুলিশ বেশ কিছু জিনিস হাতে পেয়েছে। দেখা যাচ্ছে যে ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকার দরকার যথাযথ সেই ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। স্প্রিংক্লার থেকে শুরু করে আন্ডার ওয়াটার রিজার্ভার তা কিন্তু ছিল না। ফায়ার রাইজার যেটা ছিল সেটাও কিন্তু ম্যানুয়াল। এইগুলো কেন ছিল না একটি এত বড় হোটেলে, বা হোটেলের যে ফায়ার সেফটি মেজার সেগুলো কেন মানা হচ্ছিল না, এই গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। তোমাকে ইতিমধ্যে দেখাবো যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে ইতিমধ্যে ফরেন্সিকের যারা আধিকারিকরা তারা এসছে, ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসছে। নমুনা সংগ্রহের যে কাজ, সেই নমুনা সংগ্রহের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হচ্ছে ফরেন্সিকের থেকে। অর্থাৎ একদিকে যেমন দেখা হচ্ছে কি থেকে আগুন লাগলো, যেটা প্রাথমিক অনুমান করা হচ্ছে প্রথম থেকেই যে রিসেপশনে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, কিন্তু ফরেন্সিকের যারা আধিকারিকরা তারা এখানে এসছেন, তারা ইতিমধ্যে ভেতরে গিয়ে নমুনা সংগ্রহ করবে। তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরই কিন্তু আদতে বোঝা সম্ভব হবে যে এইটি কি নিছক কি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ এবং অন্যদিকে দমকলের আধিকারিকরা। দমকলের একটি আলাদা তদন্ত কমিটি গঠন হয়েছে, সেই টিম কিছুক্ষণ আগে এসে যে ফায়ার সেফটি অ্যান্ড মেজার্স মানার কথা সেগুলো মানা হয়েছিল কিনা ফিতে দিয়ে রাস্তা মাপা হয়েছে, যে কোনো রকম ভাবে যে পরিমাণ রাস্তা ছাড়তে হয় দমকলের হাইড্রোলিক ল্যাডার ইঞ্জিন ঢোকার জন্য তার সেফটি মেজার্সের ক্ষেত্রে সেটা ছাড়া হয়েছিল কিনা। পাশে ইলেকট্রিক ট্রান্সফরমার, একদম পাশে প্রায় 1 ফুট দূরত্ব হোটেলের কার্নিস থেকে ইলেকট্রিক ট্রান্সফরমারে, সেই দিকটাও কিন্তু খতিয়ে দেখা হয়েছিল। সেক্ষেত্রে আগুন কিভাবে লাগলো এবং সবথেকে বড় বিষয় যে ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকার কথা সেই অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, এটাই অভিযোগ এবং পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে।
এরকম একটি হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা বলতে প্রত্যেকটি জায়গায় স্প্রিংকলার থাকার কথা, সেই স্প্রিংকলার ছিল না। আন্ডার ওয়াটার রিজার্ভার, সেই আন্ডার ওয়াটার রিজার্ভারও পর্যন্ত ছিল না। এবং তোমায় বলবো যে রাইজার থাকার কথা, সেই রাইজারগুলো কিন্তু ম্যানুয়াল ছিল, অর্থাৎ হাত দিয়ে সেখানে জলের পাম্প বা জলের পাইপ অ্যাটাচ করে তারপরে কিন্তু রাইজার দিয়ে জল দেওয়া সম্ভব। অর্থাৎ কেন অটোমেটিক রাইজার ছিল না, সব বিষয়ে কিন্তু একদিকে যেমন তদন্ত করা হচ্ছে, অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি। ইতিমধ্যে যে হোটেলের সামনেই ফরেন্সিকের টিম এসে পৌঁছেছে, আর কিছুক্ষণের মধ্যেই নমুনা সংগ্রহের কাজ করা হবে এবং দমকলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কিন্তু এমার্জেন্সি যে গেট তা তো খোলা থাকার কথা, গেট খোলা ছিল না কেন? দেখো একেবারে এটাই প্রশ্ন, শুধু গেট খোলা তো ছিলই না, তার থেকেও গুরুতর অভিযোগ যে গেট লক করা ছিল সেই তালার চাবিও যখন যারা কর্তৃপক্ষ ছিল তাদের কাছে সেই তালার চাবি পর্যন্ত ছিল না। এটা হলো আরো বড় বিষয় যে গেটগুলো বন্ধ ছিল, এমার্জেন্সি এক্সিট এবং ছাদের যে গেট সেই গেট বন্ধ করা ছিল। তারপরে দেখা যাচ্ছে যে তালা, সেই তালার চাবি যখন ঘটনা ঘটে যারা হোটেল কর্তৃপক্ষরা ছিলেন তাদের কারোর কাছে সেই তালার চাবি ছিল না। কেন চাবি থাকবে না? অর্থাৎ আপৎকালীন যে এক্সিট সেটা বানানো হয়েছে এরকম ধরনের জরুরি ঘটনা ঘটলেই যাতে আবাসিকরা বা হোটেলের যারা রয়েছে তারা বেরোতে পারে। সেখানে প্রথমত তালা কেন দেওয়া থাকবে? আর তালা দেওয়া থাকলেও সেই তালার চাবি যখন এইরকম ধরনের ঘটনা ঘটছে হোটেলের কর্তৃপক্ষের কাছে কেন থাকবে না? তাহলে কার কাছে চাবি ছিল? একাধিক প্রশ্ন এখানে উঠছে। এবার তোমাকে দেখাবো এখন চিত্রটা যে ইতিমধ্যে পুলিশের হায়ার অফিসিয়ালসরা রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ফরেন্সিকের যে টিম, ফরেন্সিক এই প্রশ্নগুলোর কোনো উত্তর কি এখনো পর্যন্ত রৌনক পাওয়া যাচ্ছে এই লজ মালিককে আটক করে? দেখো একেবারেই যিনি লজ মালিকের ছেলে অর্থাৎ যিনি দায়িত্ব ছিল এই হোটেলের তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তাকে এই প্রশ্নগুলো উত্তর খোঁজার জন্যই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কারা তালা দিয়েছিল, তালার চাবি কার কাছে ছিল, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা কেন ছিল না এরকম একটি হোটেলে। এবং আরো একটি বিষয় এখানে সামনে আসছে যে এখান থেকে নাকি আগুন লাগার বেশ কিছুক্ষণ পরে হোটেল কর্তৃপক্ষ ইনফর্ম করেছিল, অর্থাৎ বেশ কিছুক্ষণ পরে তারা দমকলকে জানিয়েছিল। এই বিষয়ে কেন গাফিলতি করা হলো, এই একাধিক প্রশ্ন জানার জন্যই কিন্তু ইতিমধ্যে হোটেল মালিকের যিনি ছেলে তাকে আটক করে পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওকে, তারাপীঠের হোটেলে আগুন, জ্যোতগৃহ হোটেল বিদেশিনী, আগুনে ৮ মৃত্যুর দায় কার? লজ মালিককে আটক করে যে প্রশ্নগুলো আমরা তুলছি সেই প্রশ্নের উত্তর খুঁজছেন আধিকারিকরা। আপনাদেরকে এআই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে সেই সময় ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি। এমার্জেন্সি দরজা বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? ছাদের দরজা বন্ধ ছিল। কেন ছাদের দরজা বন্ধ ছিল? সেখানে ধোঁয়া বেরোতে পারেনি, আর তাতেই দম বন্ধ হয়ে এতগুলো প্রাণ চলে গেল। এমার্জেন্সি গেট তো এই ধরনের পরিস্থিতির জন্য, আপৎকালীন পরিস্থিতির জন্য। আগুন লাগলো কিন্তু এমার্জেন্সি গেট বন্ধই রইল। আচ্ছা, গেট যদি বন্ধও থাকে তাহলে সে গেটের তালার চাবি কোথায় ছিল? কেন খোলা গেল না? সার্বিক গাফিলতির দায় কার? লজ মালিককে আটক করে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন। আমরা 4টে সাড়ে 4টের সময় উঠে মানে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া। হোটেলের রুমের মধ্যে আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। আমি, আমার 10 বছরের 2টো বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। বাথরুমের মধ্যে ঢুকে মানে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে কিচ্ছু নেই। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে হয়েছিল আমার ভাইয়ের বউ, আরো 2টো বাচ্চা, একটা কাজের লোক, জানি না। আমরা 1 আর 2 ছিলাম না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না।
আগুনে প্রশ্ন, একের পর এক প্রশ্ন উঠছে, কারণ হোটেলে পুণ্যার্থীরা যারা গিয়েছেন কেন তাদেরকে এইভাবে ঝলসে দম বন্ধ হয়ে তাদের প্রাণ চলে যাবে? এই বিপর্যয়ের দায় কার? আগুন লাগার পরও কেন খোলা হলো না এমার্জেন্সি গেট? কেন খোলা হলো না ছাদের দরজা? এমার্জেন্সি গেট বন্ধ থাকবে কেন? এই পরিস্থিতির জন্য তো এমার্জেন্সি গেট খুলে রাখাটা দরকার। ফায়ার অ্যালার্ম বাজলো না, আগুন লাগার মতো ঘটনা ঘটলো আর ফায়ার অ্যালার্ম বাজলো না। কেন বাজলো না ফায়ার অ্যালার্ম? কেন কাজ করেনি অগ্নি নির্বাপন ব্যবস্থা? এই ধরনের হোটেলগুলো যেখানে এতজন পুণ্যার্থী তারা যান, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না। আদৌ ফায়ার লাইসেন্স ছিল কি হোটেলে? আগুন লাগে রিসেপশনে, কর্তৃপক্ষ কোথায়? রিসেপশনে তো কাউকে থাকার কথা, কেন কেউ ছিলেন না? দিদি কখন কোন জায়গাটা ছিলেন? আমরা 3 মঞ্জিলে ছিলাম, থার্ড ফ্লোর বলে নাকি, ওখানেই ছিলাম আমরা 3 যখন আগুন লেগেছিল তখন কোন রকম ফায়ার অ্যালার্ম বা কোন রকম সাউন্ড শুনতে পেরেছিলেন? না, আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি। কিচ্ছু ছিল না? না, কিচ্ছু সাউন্ড শুনতে পাইনি। কোনো রকম বেরোনোর কোনো পথ নেই। আমি কোনো রকমে বুঝতে পারিনি প্রথমে, হঠাৎ করে চিৎকার হয়েছে আর চারিদিকে ধোঁয়াই ধোঁয়া। আমি দরজা খুলে বেরিয়ে আসছিলাম যাতে করে আমার মাটাকে আমি বাঁচাতে পারি। সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল, ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। যদি সত্যি তো গেট বন্ধ ছিল সেকেন্ড গেট, তাহলে খুব অন্যায় হয়েছে, বা সেটা খোলা থাকলে হয়তো কিছু জন বাঁচতো বা বেরিয়ে আসতে পারতো। সেটাও নিয়ে বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে অন্যান্য হোটেল মালিকদেরকে অ্যালার্ট করব, যাতে কিছু হলে পিছন দিকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে, এমার্জেন্সি গেট বা এই অগ্নি নির্বাহ ব্যবস্থা বা অন্যান্য সেফটি, যাত্রীদের যেটা সেফটি সে যতটা উন্নত করতে পারা যায় তাই নিয়ে আমরা চেষ্টা করব। টিআরডির দুর্নীতি নিয়ে সরব বিজেপি বিধায়ক। অ্যালার্ম বাজেনি, অ্যালার্ম সিস্টেমটাই বন্ধ ছিল। এখন দেখুন এই ধরনের ঘটনাগুলো টিআরডি ঘটিয়েছে, টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে। হোটেলগুলোকে এই ধরনের ঘটনা ঘটাটা অত্যন্ত ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার জন্য টিআরডি দায়ী। এইটাই তো টিআরডি এর দুর্নীতি, এইটাই টিআরডি এর দুর্নীতি। আজকে এতজন প্রাণ গেল, এরপরেও যদি প্রমাণ করতে হয় টিআরডি কি করেছে, তো এটা আর কি বলবো। আর ইতিমধ্যে দমকল প্রতিমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন কড়া পদক্ষেপ করা হবে। ধোয়া আছে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি, যারা আহত আছেন তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তদন্ত হবে কিভাবে সেটা হলো একটু পরে সেটা বলা যাবে। আগুন নেই কিন্তু ধোয়া আছে প্রচুর, সে কারণে অনেক সময় আমাদের কাজ করতে খুব অসুবিধাও হচ্ছে। ফায়ার ফাইটাররা তারা ল্যাডার দিয়ে উপরে উঠে বা মই দিয়ে উপরে উঠে চেষ্টা করছে কাজ করা। এত অপরিকল্পিত ভাবে তারাপীঠের বিভিন্ন জায়গায় হোটেল তৈরি হয়েছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে এই ভয়টা পাচ্ছিলাম যে কোনো মুহূর্তে একটা বড় ইনসিডেন্ট ঘটতে পারে। সেটা হলো দিল্লি এলাকায় কারা এদের পারমিট দিচ্ছেন, কারা হোটেল করার পারমিশন দিয়েছেন, সব বিষয়গুলো এবার সামনে আসবে। আর যারা মারা গিয়েছেন তাদের মধ্যে 5 জন রয়েছেন মেঘালয়ের। রিসেপশন দিয়ে বেরোতে গিয়ে কেউ কেউ অগ্নিদগ্ধ হয়েছেন, তাদেরকে দেখতে গিয়েছিলেন ধ্রুব সাহা। দেখুন, আহত একজন তো মারা গেছে, আর একজনের অবস্থা মরণাপন্ন, পুরোটা 100% বার্ন। এখন চেষ্টা চলছে, বোট গঠন হয়েছে, 8 জন হয়ে গেছে। মর্মান্তিক ঘটনা, মাননীয় মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা নজরে রাখছেন। সরকার মৃত পরিবারের সঙ্গে আছে, যারা মারা গেছে মেঘালয় আলিপুরদুয়ার এই জায়গায় বাড়ি। সরকারের পক্ষ থেকে তাদের বাড়িতে মৃতদেহের বডি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সরকার নিয়েছে। ইতিমধ্যে এই আগুনে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মর্মাহত এক্সপোস্টে লিখেছেন প্রধানমন্ত্রী, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্সপোস্টে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসন সাহায্য করছে। তারাপীঠের হোটেলে আগুন, মৃত্যুর ঘটনা আর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি দোষীদের বিরুদ্ধে। তারাপীঠে হোটেলে আগুনের জের, বীরভূমে এবার স্পেশাল অডিট টিম তৈরি। কৌশিকী অমাবস্যার আগে বিভিন্ন হোটেলে ভিজিট করবে স্পেশাল অডিট টিম। 9 সদস্যের অডিট টিম গঠন জেলা শাসকের। স্পেশাল অডিট টিমে এসডিও, এসডিপিও, টিআরডি এর প্রতিনিধি। কথা বলবো, সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, দেখো, আজকে তারাপীঠে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু যেমন প্রত্যেকেই মর্মাহত, এবং সেই ঘটনায় কিন্তু বীরভূমের জেলা শাসক একটা স্পেশাল অডিট টিম তৈরি করেছে। এবং এই অডিট টিম কিন্তু বীরভূমের তারাপীঠে কৌশিকী অমাবস্যার আগে বীরভূমের তারাপীঠে যত হোটেল বা যত যে নির্মাণ রয়েছে সেই নির্মাণগুলো কিন্তু ভিজিট করবে, এবং তারা কিন্তু যদি কোনো নির্মাণের গন্ডগোল থাকে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেবেন। এবং যেটা জানতে পারছি যে 9 জনের এই স্পেশাল অডিট টিম তৈরি করা হয়েছে, এবং সেই টিমে রয়েছেন এসডিও রামপুরহাট, এসডিপিও রামপুরহাট, বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধি, দমকলের প্রতিনিধি, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল এবং সিভিলের প্রতিনিধি, টিআরডি এর প্রতিনিধি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ অন্য আরেকজন প্রতিনিধি। এবং এরা কিন্তু আজ থেকেই বা আগামীকাল থেকেই কিন্তু তারাপীঠ এলাকায় যত হোটেল আছে, যত এস্টাবলিশমেন্ট আছে, সমস্ত জায়গায় কিন্তু তারা ভিজিট করবেন, এবং সেখানে গিয়ে কিন্তু তারা ফায়ার সেফটি অ্যারেঞ্জমেন্ট কি আছে বা সেখানকার ইলেকট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট কি আছে সমস্তটাই তারা খতিয়ে দেখবে, বা যদি কোনো বেআইনি নির্মাণ থাকে সেটাও কিন্তু তারা দেখবেন। এবং এই কমিটি আজকে বীরভূমের জেলা শাসক গঠন করেছেন। ওকে, দমকল প্রতিমন্ত্রী পৌঁছে যান তারাপীঠের এই হোটেলে বিপর্যয়ের পর। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি তিনি দিয়েছেন। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দমকল প্রতিমন্ত্রীর, পৌঁছে যান তারাপীঠে হোটেল বিপর্যয়ের পর। প্রচুর ধোঁয়া আছে, এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি। যারা আহত আছেন তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তদন্ত হবে কিভাবে সেটা হলো, একটু পরে সেটা বলা যাবে। আগুন নেই কিন্তু ধোঁয়া আছে প্রচুর, সে কারণে অনেক সময় আমাদের কাজ করতে খুব অসুবিধাও হচ্ছে। ফায়ার ফাইটাররা তারা ল্যাডার দিয়ে উপরে উঠে বা মই দিয়ে উপরে উঠে চেষ্টা করছে কাজ করা। এত অপরিকল্পিত ভাবে তারাপীঠের বিভিন্ন জায়গায় হোটেল তৈরি হয়েছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে এই ভয়টা পাচ্ছিলাম যে কোনো মুহূর্তে একটা বড় ইনসিডেন্ট ঘটতে পারে। সেটা হলো দিল্লি এলাকায় কারা এদের পারমিট দিয়েছেন, কারা হোটেল করার পারমিশন দিয়েছেন, সব বিষয়গুলো সামনে আসবে। হাওড়ার শালকিয়ায় পুরনো বাড়ি ভেঙে বিপত্তি, ছবি দেখাবো আপনাদের। পুরনো বাড়ি, বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত সেই বাড়ি ভেঙে বিপত্তি। আটকে পড়া 3 তলা ঘর থেকে বৃদ্ধকে উদ্ধার। দমকল এবং পুলিশের তৎপরতায় উদ্ধার বৃদ্ধ। যে ছবি আপনারা দেখছেন দমকলের তরফ থেকে বিপজ্জনক, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়িটায় বিপজ্জনক বাড়ি হিসেবে এই বাড়িটাকে চিহ্নিত করা। জানলার লোহা কেটে কিভাবে বৃদ্ধকে উদ্ধার করছে দমকল, সেই ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভলি। হাওড়ায় পুরনো বাড়ি ভেঙে বিপত্তি, আগেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত এই বাড়ি। সেই বাড়ি ধসে গিয়েছে একদিক প্রায়। শালকিয়ার ছবি দেখছেন, কোনো রকম ভাবে আটকে পড়া বৃদ্ধকে জালনার রড ভেঙে উদ্ধার করা হলো। কথা বলবো, দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস, এই বাড়ি তো বিপজ্জনক হিসেবে আগে চিহ্নিত, দেখতে পাচ্ছি বাড়িতে একটা বোর্ডও লাগানো রয়েছে, কি অবস্থা হলো আজ?
দেখো, এটা নিয়ে কিন্তু একটা বড়সড় অভিযোগ উঠছে যে দীর্ঘদিন ধরে এই বাড়িটি বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হলেও পুরসভা যে পূর্ববর্তী বোর্ড ছিল তারা তাদের তরফ থেকে কোনো রকম হেলদোল দেখায়নি, শুধুমাত্র একটি বোর্ড লাগিয়েই সেখানে ক্ষান্ত ছিল। মূলত আজকে যে গতকাল রাত থেকেই ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টিতে কাছেতেই বাড়ির যে সিঁড়ির সামনে যে বারান্দা সেটি কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যারা দোতলায় এবং একতলা যারা ছিল তারা কোনো রকমে সেখান থেকে হেঁটে বেরোতে পারলেও এক বৃদ্ধ তিনি কিন্তু প্রায় 3 তলার ছাদে কার্যত তিনি আটকে পড়েছিলেন। এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও মালিবাগঝরা থানার পুলিশ। পরবর্তীকালে দমকলের চেষ্টায় বলা যেতে পারে কার্যত সেই হাড়হিম যে ছবি আমরা দেখাচ্ছি সেই উদ্ধার কার্য, জানলা কেটে তারপর সেই বৃদ্ধকে কার্যত উদ্ধার করে হাওড়া সিটি পুলিশের মালিবাগঝরা থানার পুলিশ ও দমকল বিভাগ। বাড়িটা মানে খুব ভগ্নপ্রায় অবস্থায় ছিল, সেখানে মানুষ বসবাস করতেন, কিন্তু হঠাৎ এই ব্যাপক যে ঝড় বৃষ্টি হয়েছে, জল হয়েছে, তাকে ভেঙে পড়ে গেছে। আসলে মানুষ উপরে আসতে গিয়েছিলেন, তাকে দমকল, স্থানীয় থানা, আমাদের মালিবাগঝরা এবং স্থানীয় আমরা সকলে মিলে উদ্ধার কার্যে হাত লাগিয়েছিলাম। মাননীয় মন্ত্রী উমেশ রায় তার তত্ত্বাবধানে সমস্ত কাজ দেওয়া হলো এবং একজন মানুষ যে উপরে আসতে গিয়েছিলেন এবং এই মানুষটাকে আমরা সুন্দরভাবে সুস্থভাবে আজকে রিকভারি করতে সক্ষম হয়েছি আমাদের এলাকার বিধায়ক এবং মন্ত্রী তত্ত্বাবধানে।